নারীদের এশিয়ান কাপে টিকে থাকার লড়াইয়ে অসাধ্য সাধন করতে হবে বাংলাদেশকে, এবং শুধু এটি করলে হবে না, অপেক্ষায় থাকতে হবে কোনো একটি মিরাকেলের। ফাহিম, বাংলাদেশের জন্য এই পরের রাউন্ডে যাওয়ার পথটা কতটুকু কঠিন এখন? এখন এটা এতটা কঠিন হয়ে দাঁড়িয়েছে যেটা আসলে আপনি মানে সচরাচর ফুটবলীয় ভাষায় একটু ইম্পসিবলের দিকেই রাখবেন। তবে ইম্পসিবল বলতেও যেমন কিছু নেই, খেলাতে 90 মিনিটে যে কোনো কিছু হতে পারে। বাট বাটলারের কথা শুনে যেটা মনে হচ্ছে এই 2 ম্যাচে সে কিন্তু পরবর্তী রাউন্ড নিয়ে কোনো কথা বলেনি, কিন্তু এই যে লাস্ট ম্যাচের আগে যে প্রেস কনফারেন্স সেখানে সে কিছুটা হলে আশা আলো ছড়িয়েছে যে না, আমরা আসলে আসলে জেতার জন্যই মাঠে নামবো, ভালো কিছু করার জন্যই মাঠে নামবো। সো বাংলাদেশ আসলে রেডি নিজের পক্ষ থেকে সেরাটা দিতে। মানে এশিয়ান কাপের পরের রাউন্ডে যাওয়ার যেই পথটা, সেখানে যেতে হলে, পরের রাউন্ডে যেতে হলে বাংলাদেশকে প্রথমত জিততেই হবে উজবেকিস্তানের বিপক্ষে, জিততেই হবে। এরপর অন্যান্য গ্রুপের বাকি দুই দলের গোল ডিফারেন্স, পয়েন্ট টেবিলের উপর তাকিয়ে থাকতে হবে। আমি যদি একটু দর্শকদের আগে একটু যদি জানিয়ে রাখি, গ্রুপ এ থেকে অলরেডি কোয়ালিফাই করে ফেলেছে সাউথ কোরিয়া এবং অস্ট্রেলিয়া, গ্রুপ বি থেকে নর্থ কোরিয়া এবং চায়না, এবং গ্রুপ সি থেকে এটা একটু কঠিন গ্রুপ, এখানে জাপান একমাত্র কোয়ালিফাই করে ফেলেছে এবং চাইনিজ তাইপে এবং ভিয়েতনাম দুই দলেরই সুযোগ রয়েছে। এছাড়া প্রতি গ্রুপ থেকে দুটি করে 6টি দলের পাশাপাশি আরও দুটি দল পরের রাউন্ডে যাবে কোয়ার্টার ফাইনালে, এবং সেই দুটি দল হচ্ছে বেস্ট থার্ড টিমগুলো, মানে তিন গ্রুপ থেকে যে তিনে থাকবে দলগুলো, সেই তিনে থাকা দলগুলো থেকে যে কোনো দুটি দল পরের রাউন্ডে যাবে। এক্ষেত্রে যেই সমীকরণটা হয়তো অনেক জটিল একটা সমীকরণ। আমি যদি একটু র্যাঙ্কিংয়ের দিক দিয়ে যদি একটু চিন্তা করি, মানে গ্রুপ এ থেকে 3-এ রয়েছে ফিলিপাইন্স, 3 ম্যাচে একটি জয় নিয়ে -2 গোল ডিফারেন্স নিয়ে তারা রয়েছে 3-এ গ্রুপ এ থেকে, এবং গ্রুপ বি যেটা বাংলাদেশের গ্রুপ, সেখানে উজবেকিস্তান আর বাংলাদেশের পয়েন্ট সমান হলে উজবেকিস্তান -6, বাংলাদেশ -7 গোল ডিফারেন্স, তাই উজবেকিস্তানকে 3-এ রাখা হয়েছে। এবং গ্রুপ সিতে যদি একটু চিন্তা করি, ভিয়েতনাম একটি জয় নিয়ে এবং গোল ডিফারেন্স 0 নিয়ে তারা 3-এ রয়েছে এখন পর্যন্ত। এই দলটি আর ফিলিপাইন সবচেয়ে এগিয়ে। বাংলাদেশের গ্রুপের থেকে কোনো যে মানে একটি দল পরের রাউন্ডে যাবে সেটি সম্ভাবনা খুবই ক্ষীণ। আপনার কি মনে হয় বাকি দুই দলকে টপকে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু, অনেস্টলি যদি আমি জানতে চাই? প্রথমত হচ্ছে আমরা ফুটবল বলি কিংবা ক্রিকেট বলি, বাংলাদেশের ক্ষেত্রে ইকুয়েশন বা সমীকরণ খুব কমন একটা ব্যাপার। দেখা যায় যে কোনো একটা সিচুয়েশন আসলে আমরা ক্যালকুলেটর নিয়ে সব ফ্যানরা বসে পড়ি যে কি করতে হবে না করতে হবে, কোনভাবে আমরা যেতে পারি। তো এ পর্যায়ে এসে আমাদের সমীকরণটা এমন দাঁড়িয়েছে, আমরা যদি হচ্ছে ইরান ম্যাচের কথা বলি, ফিলিপাইন্স, সেখানে হয়তো ইরান জিতলে বাংলাদেশের জন্য খুব ভালো হতো, সেটা যদি ড্র হতো তাহলে বাংলাদেশের জন্য আরও ভালো হতো। তবে যেহেতু ফিলিপাইন্স ম্যাচটা জিতে গিয়েছে এবং তারা এখন বর্তমানে -2 গোল ডিফারেন্সে রয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে টপকে যেতে বাংলাদেশের কিন্তু একটা বড় পথ পাড়ি দিতে হবে। 5 গোলের ব্যবধানে ম্যাচটা জিততে হবে। বাংলাদেশ যদি এই ম্যাচ 5-0 গোলে জেতে, তাহলে বাংলাদেশ আসলে থ্রু করবে, তারা হচ্ছে ফিলিপাইন্সকে ওভারটেক করবে। অ্যান্ড এইটা হচ্ছে অনেকের কাছে বেশ টাফ মনে হইতে পারে যে এটা আসলে সম্ভব না, কারণ উজবেকিস্তান এমনি আমাদের থেকে অনেক শক্তিশালী, তাদেরকে 5 গোলে হারানোটা বেশ কষ্টসাধ্য। তবে বাংলাদেশের ক্ষেত্রে ইকুয়েশন একটা যে জিততেই হবে, এটা হচ্ছে মাস্ট। এরপরে বাকিরা কী করলো সেটা পরের ব্যাপার। এবং বাংলাদেশ যদি অল্প ব্যবধানে জিতে যায়, যেমন ধরি আমরা 1 কি 2 গোলে জিতে যাই, সেক্ষেত্রেও বাংলাদেশের একটা সম্ভাবনা আছে। সেক্ষেত্রে সম্ভাবনাটা এমন যে ভিয়েতনাম এবং জাপানের যে ম্যাচটা রয়েছে, সেখানে কিন্তু জাপান বলা যায় যে এশিয়ার সবথেকে মাইটি যে টিম হিসেবে তারা এই টুর্নামেন্টটাতে আসতেছে। তারা কিন্তু ভিয়েতনামকে একটা বড় ব্যবধানে যদি হারায়, যারা কিনা বর্তমানে নিউট্রাল মানে গোল ডিফারেন্সে বলি, সেখানে তারা নিউট্রাল পয়েন্টে অবস্থান করতেছে 0-তে। তো সেখান থেকে যদি জাপান যদি বলা যায় না যদি 7-8টা গোল দিয়েই দিতে পারে, আমরা মানে অবাক হওয়ার কিছু নেই, ইন্ডিয়াকে তারা যেভাবে দিছে। ভেরি ট্রু, কারণ জাপানের সাথে ভিয়েতনামের যে আগে ম্যাচগুলো হয়েছে সেখানে একটাই 3-0, একটাই 7-0 এরকম স্কোর লাইন, আরও জাপান ভিয়েতনামকে গোল দিয়েছে। সেক্ষেত্রে যদি 7-0 গোলে হয়ে যায়, তাহলে তো ভিয়েতনাম গোল ডিফারেন্সে বেশ পিছিয়ে পড়বে। বাংলাদেশকে শুধুমাত্র জিতলেই তখন হয়তো দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে যেতে পারবে, কিন্তু ওই দিকে অপেক্ষা করতে হবে চাইনিজ তাইপে এবং ইন্ডিয়া ম্যাচের দিকেও। ইন্ডিয়া যদি কোনোভাবে চাইনিজ তাইপেকে হারিয়ে দেয়, তখন তো এই সমীকরণটা বাংলাদেশের জন্য কিছুটা ইজি হবে কি? আমার কাছে মনে হয় কি এই সমীকরণগুলো আপনি আসলে অনেকভাবে মেলাতে পারেন। সত্যি কথা বলতে কি আমরা মানে অনেকভাবে অনেক কিছু বলতে পারি, এই সব কিছু আমার কাছে মানে টিমের উপর প্রেশার নিয়ে আসে। ইন্ডিয়া যেমন হচ্ছে এখন চাইবে, তারাও হচ্ছে অনেক বছর ধরে তাদের ফুটবলে মোটামুটি ইনভেস্ট করতেছে, তারাও চাইবে যে যেন তারা হচ্ছে থ্রু করে, অ্যাটলিস্ট
এই স্পটটা থেকে। সো সবগুলো দল যারা হচ্ছে আমরা এখন ইকুয়েশন মিলাচ্ছি, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের, আমি যদি ড্রেসিং রুমের কথা বলি কিংবা হচ্ছে সব কিছু মিলিয়ে বলি, তারা এখন ওই চিন্তাটা করছে না যে আমরা হচ্ছে বাকি দলগুলো কী করছে না করছে, আমরা জাস্ট আমাদেরটাতে ফোকাস করবো। অ্যান্ড আই থিঙ্ক এটাই আর কি বাংলাদেশের ক্ষেত্রে পজিটিভ একটা দিক আমার কাছে মনে হয়েছে। রাইট, দর্শকদের যদি একটু ইজিভাবে একটু যদি আমি জানি আর কি, প্রথমত বাংলাদেশকে জিততে হবে, কোয়ালিফাই করতে হলে। এরপর ভিয়েতনাম, মানে আমি যদি র্যাঙ্কিং অফ থার্ড প্লেস টিমগুলোর যদি একটু বলি, ভিয়েতনাম সবার উপরে রয়েছে, 2 ম্যাচ খেলে 3 পয়েন্ট, তাদের গোল ডিফারেন্স 0। এর পরে রয়েছে ফিলিপাইন্স, 3 ম্যাচ খেলে 3 পয়েন্ট, গোল ডিফারেন্স -2। এবং এরপরে রয়েছে উজবেকিস্তান আরেক গ্রুপের, বাংলাদেশের গ্রুপ থেকে, তারা 0 পয়েন্ট নিয়ে -6-এ রয়েছে। সো বাংলাদেশকে যদি এদেরকে টপকাইতে হয় তাহলে ফিলিপাইনের -2, আপনি যেটা বললেন যে 5 গোলের ব্যবধান উজবেকিস্তানকে হারালে তখন এই ফিলিপাইনের -2কে টপকে -1 অথবা প্লাসে চলে আসতে হবে। এছাড়া আরেকটি বেস্ট ওয়ে হচ্ছে ভিয়েতনাম যদি জাপানের বিপক্ষে 7 গোলে হারে, তখন বাংলাদেশ শুধু 1-0 গোলে জিতলেই উঠে যাবে। অন্যদিকে চাইনিজ তাইপে বনাম ইন্ডিয়া, চাইনিজ তাইপে তখন জিতলেও বাংলাদেশের জন্য ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে। আমি একটু বাংলাদেশের এই টুর্নামেন্টে এখন পর্যন্ত খেলার স্টাইল নিয়ে যদি একটু বলি, এখন পর্যন্ত বাংলাদেশ 5 ফরমেশনে খেলেছে চীন এবং নর্থ কোরিয়ার বিপক্ষে। উজবেকিস্তানের বিপক্ষে সমূহ সম্ভাবনা রয়েছে খুব অ্যাটাকিং মাইন্ডেড একটা ফুটবল খেলা, সেক্ষেত্রে 4-4-2 হতে পারে বা 4-3-3ও হতে পারে, এবং হাই প্রেসিং অ্যাটাকিং ফুটবল খেলবে বলেই আমার ধারণা। আপনার কি মনে হয় কোন ফরমেশনে খেলতে পারে, কোন প্লেয়িং স্টাইলে খেলতে পারে? দেখেন, আমি যখন হচ্ছে চায়না এবং নর্থ কোরিয়ার কথা বলবো, তখন আমার চিন্তা করতে হবে তারা এশিয়ার পাওয়ার হাউস দলগুলো। তো সে জায়গাতে আমরা চাইনিজের যে আমাদের ম্যাচটা হয়েছে চায়নার বিপক্ষে, তো চাইনিজের বিপক্ষে আমরা প্রথম শুরুটা কিন্তু করেছিলাম ব্যাক 5 দিয়ে। আমাদের মিডফিল্ড অনেক ন্যারো হয়ে এসেছিল, দেখা যাচ্ছিল সবাই মোটামুটি ডিফেন্সই করছিলাম, অ্যাপার্ট ফ্রম ঋতুপর্ণাকে দেখা গিয়েছে সে শুধু উপরে ছিল, কিন্তু তাকেও ডিফেন্সে নামতে হয়েছিল। সো সেকেন্ড হাফে যখন দেখা গেল যে বাংলাদেশ পিছিয়ে গেছে প্রথম হাফের শেষের পরে, বাংলাদেশ কিন্তু ফরমেশন চেঞ্জ করে ফেলেছে, 4 ব্যাকে চলে গিয়েছে। দেখা গিয়েছে যে চিরচেনা ফ্রন্ট ট্রাইও তারা হচ্ছে ইউজ করেছে। সো বলা যায় যে বাংলাদেশ যেহেতু চায়নার বিপক্ষে সেকেন্ড হাফে ওই সাহসিকতাটা দেখাতে পেরেছে, তো উজবেকিস্তানের বিপক্ষে যেখানে আফিদা, ক্যাপ্টেন আফিদা বলেছেন যে এই ম্যাচে আমাদের হারানোর কিছু নেই, আমরা কোনো ভয় নিয়ে নামতেছি না, আমরা শুধুমাত্র আমাদের দেশকে রিপ্রেজেন্ট করছি। সেক্ষেত্রে বলা যায় যে বাংলাদেশ এখানে অ্যাটাকিং মাইন্ডসেটেই যাবে। এবং বাটলার কিন্তু বলেছেন যে আমরা মিয়ানমারকে যখন হারাতে পেরেছিলাম কোয়ালিফায়ারে, তখন আমরা এই বিশ্বাসটা করা শুরু করেছি যে আমরা আসলে বড় টিমকেও হারাতে পারি। এবং সেক্ষেত্রে আমার কাছে মনে হয় উজবেকিস্তানকেও আমরা যদি ওই একই স্টাইলে খেলার চেষ্টা করি, বাংলাদেশের ন্যাচারাল গেম, বাংলাদেশ সেখানে প্রেস করবে, বাংলাদেশের কন্ট্রোল থাকবে, তো সব মিলে আমার কাছে মনে হয় বাংলাদেশ সেখানে আসলে ব্যাক 4-এই যাওয়ার সম্ভাবনাটা বেশি। এবং মিডফিল্ডটা হবে এখানে সবথেকে বেশি ভাইটাল। কেন বললাম, কারণ যে ফরওয়ার্ডে আপনি ঋতুপর্ণাকে আপনি দেখেছেন সে সবসময় পারফর্ম করে, আপনি তহুরার অপেক্ষায় থাকবেন সে কখন একটা ক্লাচ মোমেন্ট বের করে দেবে, আপনি শামসুন্নাহার যখন কোনো কিছু একটা ডেলিভার করবে সেই অপেক্ষায় থাকবেন। সো এই জায়গাটাতে তাদেরকে ডেলিভারি করতে আমাদের মিডফিল্ড মনিকা এবং মারিয়াম আন্ডার একটা বড় ভূমিকা থাকবে আমার কাছে মনে হয়। সো ওভারঅল আমি একটা খুব শার্প গেম প্ল্যানের অপেক্ষা করছি। এবং ফরমেশন এবং প্লেইং স্টাইলটার অনুযায়ী কে কে স্কোয়াডে চেঞ্জ আসতে পারে এই একাদশে? ওয়েল, আমার কাছে মনে হয় যে গত ম্যাচে আমি যদি বলি, সেক্ষেত্রে আনিকাকে আমরা প্রথম আমরা কিন্তু টুর্নামেন্ট আগে বলেছিলাম তাকে হয়তো শেষের 15-20 মিনিট দিতে পারে। প্রথম ম্যাচে 4 মিনিট দেওয়া, মানে 86 মিনিটে নামানো হয়েছিল, এরপরের ম্যাচে দেখা গেছে একটা লম্বা সময় দেওয়া হয়েছে। এবার আমার কাছে মনে হয় যে আমরা যেহেতু অ্যাটাকিং খেলতে যাচ্ছি, সো আমার কাছে মনে হয় আনিকাকে ক্যাম্প পজিশনটাতে রাখাটা খুব ভালো একটা ডিসিশন হবে। ফ্রন্ট ট্রাইতে হচ্ছে আমি ইউজুয়াল ফ্রন্ট ট্রাই হচ্ছে রাখবো, সেক্ষেত্রে আমার কাছে হচ্ছে তহুরা স্ট্রাইকার পজিশনটা থাকবে, শামসুন্নাহার জুনিয়র, এবং হচ্ছে আমার কাছে ঋতুপর্ণা চাকমা থাকবে হচ্ছে লেফট উইংয়ে, আর তার নিচেই ঠিক অবস্থান করবে, তহুরার নিচে অবস্থান করবে আনিকা। এবং আমার কাছে মনে হয় মনিকা, মারিয়াম আন্ডা, তাদের হচ্ছে পজিশনটা হচ্ছে সেখান থেকে ভাইটাল হবে। এবং আমি যদি হচ্ছে 4-2-1-3 তাহলে বলছেন আপনি? হ্যাঁ, 4-2-1 ফরমেশন। হ্যাঁ, আচ্ছা, ডিফেন্স লাইনটা নিয়ে ডিফেন্স লাইনটা আমার কাছে মনে হয় সেক্ষেত্রে তো আপনি আফিদাকে নিয়ে কোনো কোয়েশ্চেন নেই, শামসুন্নাহার যে সিনিয়র সেও হচ্ছে থাকবে। তো নবীরনের পারফরমেন্স আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, আমার কাছে মনে হয় তাকে সেখানে রাখা যেতে পারে। এবং এখানকে ডিফেন্স লাইনটাতে আপনি আসলে অনেক কিছুই অ্যাপ্লাই করতে পারেন, কারণ বাটলারের ডিফেন্স লাইন যেভাবে পারফর্ম করেছে, আপনি বলতে পারেন অনেক গোল কনসিড করেছে, বাট বাটলারের ডিফেন্স লাইন কিন্তু বেশ ভালো পারফর্ম করেছে। আপনি শিলির কথা যদি বলেন, আপনি হালিমার কথা যদি বলেন, সবাই কিন্তু ভালো পারফর্ম করেছে। সো মানে আমার কাছে মনে হয় ব্যাক লাইনে বাটলার যাকেই নামাক না কেন সেই জিনিসটাতে আমি খুব বেশি একটা ওয়ারিড হব না। তো ফ্রন্ট লাইনে আমাদের যত কারুকাজ করার, মিডফিল্ড থেকে শুরু করে, স্পেশালি যদি বলি ক্যাম্প পজিশন থেকে শুরু করে ফরওয়ার্ডে, সেখানে আমাদের অনেক কিছু করার রয়েছে। এবং সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে যেটা আমার কাছে বললাম সেটাই বাংলাদেশের জন্য বেস্ট হবে। ঘুরে ফিরে সেই একই প্রশ্ন, গোলকিপার কে হতে পারে? মিলিয়ে সেক্ষেত্রে নো ডাউট, কাজ হচ্ছে যে পরিমাণ ভরসা আসলে বাটলার তাকে করেছে, যে পরিমাণ আসলে আশ্বাস তাকে দিয়েছে, সো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে এর ব্যতিক্রম কিছু দেখব। রাইট, আরেকটা জিনিস না বললেই নয় যে উজবেকিস্তানের বিপক্ষে বাংলাদেশ, উজবেকিস্তান একটু ফিজিক্যালি হেভি টিম। আমি যদি একটু কম্পেয়ার করি দুই দলেরই,
হাইটের দিক দিয়ে যদি আমি চিন্তা করি, বাংলাদেশ দলের অ্যাভারেজ হাইট হচ্ছে 4 ফুট 9 ইঞ্চি এবং উজবেকিস্তান এই দলটার অ্যাভারেজ হাইট হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি। 5 ইঞ্চির একটা বিশাল বড় ব্যবধান। ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে বাংলাদেশ 112 নম্বরে রয়েছে, উজবেকিস্তান রয়েছে 49 নম্বরে। এটাই এশিয়ান কাপে বাংলাদেশের তারা প্রথমবারের মতো খেলতে যাচ্ছে এবং উজবেকিস্তান এর আগে 5বার খেলেছে, এবার নিয়ে তারা 6বার খেলেছে। উজবেকিস্তান দলটার যতটুকু আমরা জানি যে একজন ডিফেন্ডার একজন মিডফিল্ডার ইনজুরির কারণে হয়তো পরের ম্যাচটি খেলতে পারবেন না। উজবেকিস্তান দলটাকে আটকাতে হলে বাংলাদেশের কাউন্টার বেসড অ্যাটাকিং ফুটবল তো ডেফিনেটলি দরকার, কিন্তু আর কার উপরে মেইন দায়িত্বটা পড়তে পারে? শুধু আটকালেই অ্যাকচুয়ালি হবে না, সেখানে গোলও করতে হবে এবং জিততেও হবে। সেখানে কার উপরে মেইনলি ভরসা করা উচিত? মানে আমি বাংলাদেশের হয়ে কথা বলার আগে একটু বলতে চাই যে আমরা যেহেতু আমাদের সাইড নিয়ে যেহেতু প্রথমে প্রসঙ্গটা তুলেছেন সেটা আগে বলে নিই। সেটা হচ্ছে আমার কাছে যেহেতু আমি বললাম মিডফিল্ড খুব বড় একটা ভাইটাল রোল প্লে করবে, সেই ক্ষেত্রে উজবেকিস্তান ফিজিক্যাল টিম, তো সেই ক্ষেত্রে মারিয়ামান্দা এবং হচ্ছে মনিকার জুটিটা আমাদের জন্য খুবই ভাইটাল হবে। এখান থেকে তারা দুজন যদি সিগনিফিকেন্ট পারফরমেন্স ডেলিভার করতে পারে, মিডফিল্ডে আমরা যদি আমাদের ডমিনেন্সটা মেনটেন করতে পারি, ঋতুপর্ণা অ্যান্ড তহুরা হচ্ছে আপনাকে সেই সুযোগগুলো তারা পাবে, আপনি যদি তাদেরকে দেন তারা সেটা ডেলিভার করার সক্ষমতা রাখে। শুধু অপেক্ষা হচ্ছে ক্লিয়ার কাট চান্সেসগুলোকে তাদের পায়ে তুলে দেওয়া। আই থিঙ্ক ওই জায়গাটাতে বাংলাদেশ ভালো করবে। অ্যান্ড আমি যদি বলি হচ্ছে উজবেকিস্তানকে আপনি হচ্ছে যদি লাইটলি নিয়ে থাকেন যে আমরা শুধু গোল করব, তারাও তো ডিফেন্স করবে না, তারাও তো এই ম্যাচটা জিতে পরের রাউন্ডে যেতে চাইবে। আপনি যদি হচ্ছে কারাচিকের কথা চিন্তা করেন, হি ইজ দ্য ইঞ্জিন অফ দিস টিম, সে হচ্ছে পুরো টিমের ক্রিয়েটর, তার ক্রিয়েটিভিটি, তার সেট পিসেস কিন্তু উজবেকিস্তানের জন্য একটা বড় অস্ত্র হিসেবে কাজ করে। আর তাদের হচ্ছে ডিফেন্স লাইনে মাফতুনা, হি ইজ লাইক আ সলিড সেনাপতি, যে হচ্ছে যে কিছু আসতে দেয় না, তার হচ্ছে গোল পোস্টের যে গোল বার রয়েছে সেখানে সেটাকে ডিফেন্ড করে থাকে, গোল লাইন ক্লিয়ারেন্স হোক কিংবা হচ্ছে এরিয়ালি কোনো কিছু হোক, সেখানে সে কিন্তু আরও একটা ডেঞ্জার প্রডিউস করে সেট পিসে। যখন আমি বললাম যে কারাচিক সে ভালো সেট পিস নেয়, সেমনি মাফতুনা কিন্তু ভালো হেড দেয়, এরিয়ালি একজন বিস্ট, আপনি তাকে আটকাতে গেলেও আপনার কিন্তু এই সমস্ত সমীকরণ মাথায় রাখতে হবে। তো এই তো গেল উজবেকিস্তানের কথা। তবে বলবো যে এটাই যে বাংলাদেশের হয়ে আমরা যদি মিডফিল্ডটা কন্ট্রোল করতে পারি, ক্লাস মোমেন্ট ডেলিভার করার জন্য আমার ঋতুপর্ণা এবং তহুরা রয়েছে। থ্যাংক ইউ ফাহিম আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ। আগামীকাল 9 মার্চ সোমবার বাংলাদেশ সময় বিকেল 3টায় পার্থের রেক্ট্যাঙ্গুলার স্টেডিয়ামে উজবেকিস্তানের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। বাঁচা মরার লড়াই তো পরে, প্রথমত বাংলাদেশকে এই ম্যাচটি জিততে হবে, এরপর অপেক্ষা থাকতে হবে আগামী দিনের ইন্ডিয়ার গ্রুপের ম্যাচের উপর। সেখানে দুটি ম্যাচের উপর ফলাফলের উপর নির্ভর করবে বাংলাদেশ জেতার পরও যে তারা পরবর্তী রাউন্ডে যাবে কি যাবে না। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি টাইমস অফ বাংলাদেশের সঙ্গে থাকুন।